ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো প্রশ্নটা অনেকটা এমন যে বাংলাদেশ তো একটা নতুন রাষ্ট্রপতি পেল, জনগণ কি পেল আসলে? ধন্যবাদ। শুরুতে হচ্ছে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন, শুভেচ্ছা আমাদের তরফ থেকে। আমাদের অতীতকালের যে কোনো সময় থেকে একজন সজ্জন ভদ্র মানুষ, যাদের সাথে আপনার ঝগড়াঝাটি আড্ডার একটা সম্পর্ক আমাদের অনেকেরই আছে, তর্ক বিতর্ক, দলের বাইরে গিয়েও একটা আলোচনা করা যায়, কথা বলা যায়, এমন একজন সজ্জন মানুষ আর কি। এখন জনগণ কি পেল সেটা হচ্ছে যে জনগণ চুপ্পু থেকে মুক্তি পেয়েছে। জনগণ আব্দুল হামিদের মতো একটা লো গ্রেডেড লোক থেকে মুক্তি পেয়েছে। মানে এই যে জিনিসগুলো আমরা দেখলাম আর কি আওয়ামী লীগের আমলে, রাষ্ট্রের ইনস্টিটিউশন গুলোকে এত হাস্যকর করেছে, মানে খুবই দুঃখজনক ভাবে করেছে। আবার বিএনপিরও কিন্তু রাষ্ট্রপতি রাশি খুব ভালো না। এর আগেও বিএনপি যাদেরকে রাষ্ট্রপতি বানিয়েছেন তারা মোটা দাগে খুব ভালো সম্পর্ক নিয়ে শেষ পর্যন্ত শেষ করতে পারেন নাই। ইয়াজউদ্দিন আহমদ তো প্রচন্ড কেওয়াস টাওয়াস লাগায়া মানে চলে গেছে আর কি। বি চৌধুরী সাহেব একই রকম, সব দলের সাথে সম্পর্ক তৈরি করা, শেখ মুজিবের মাজার জিয়ারত করা, এগুলো নিয়ে দলের মধ্যে সম্পর্কের ঘাটতি ঘটেছে। গোপন কিছু থাকতে পারে, সেটা হয়তো রিপন ভাই জানবে আরো কি কি ঘটেছে। সাত্তার সাহেবের অভিজ্ঞতা ভালো না, রিপন ভাইরা তখন ছাত্রনেতা। শুধুমাত্র মোটা দাগে বলা যায় আব্দুর রহমান বিশ্বাস সাহেব তাদেরকে বিপদ থেকে বাঁচিয়েছে। হাসিনার ফুফা কুক করার চেষ্টা করেছে, তখন বেগম জিয়া সরকারকে তারা মোটামুটি সেভ করতে পেরেছে আব্দুর রহমান বিশ্বাস। তো মোটা দাগে বিএনপির প্রেসিডেন্ট রাশি ভালো না আর কি। তো একইভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সাথে শেষ পর্যন্ত বিএনপি সাথে সম্পর্কটা কি থাকে সেটা বোঝার বিষয়। কারণ পার্টিকুলারলি হচ্ছে ওনার অনেক কিছুর সাথে কিন্তু বি চৌধুরী সাহেবের যে সজ্জন আচরণ, ভদ্রতা, ডিসেন্সি, এই জিনিসগুলো মিলছে। তো সেই কারণে এখনই আমি কোনো মানে রেড লাইট মানে বলছি না, বাট বলছি যে ধরেন এরকম একজন মানুষের সাথে সম্পর্কটা শেষে কোন দিকে গড়াবে। কারণ সরকারের কিছু প্রত্যাশার জায়গা আছে ক্রিটিক্যাল জায়গাতে, যেমন ধরেন তিনি মানে অফিসিও হচ্ছে আর্ম ফোর্সেস এর চিফ, কমান্ডার ইন চিফ। তো সেই জায়গাতে তিনি আসলে কতটুকু ইনভলভ থাকবেন। বহু জায়গায় আচার্য, হ্যাঁ, চ্যান্সেলরশিপ আছে। তারপর যদিও এগুলো খুবই মানে সিরিমোনিয়াল, প্রাইম মিনিস্টার এগুলো ডিল করবেন। সংবিধানে তো 48-এ বলে দেওয়া আছে দুইটা কাজ ছাড়া আসলে তার কোনো কাজ বেশি কিছু করার নেই, মানে মেজরিটি লিডারকে পিএম হিসেবে অ্যাপয়েন্ট করা, চিফ জাস্টিস। এই দুটাও খুবই সিরিমোনিয়াল কাজ। চিফ জাস্টিস কে হবে আসলে তো এক্সিকিউটিভ ডিসাইড করে, তিনি হয়তো ওতের জন্য তাকে ডাকেন আর কি, যে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। তো এর বাইরে হচ্ছে অফিস অফ দ্য প্রেসিডেন্সির যেটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে নেশনকে ইউনিফাই রাখাটা গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল সময়গুলোতে, যখন সরকারি দল বিরোধী দলের ভিতরে দূরত্ব বাড়বে। যেই সময়টা এখন না, হয়তো 2 বছর পরে, 3 বছর পরে, গ্র্যাজুয়ালি যখন আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির পলিটিক্স গুলো একটু হস্টাইল হওয়া শুরু করবে, তখন প্রেসিডেন্টের রোল গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে স্পিকার সাহেবও কিন্তু ভালো রোল প্লে করছেন পার্লামেন্টে, অপোজিশন কিন্তু যথেষ্ট বেশি কমপ্লেইন করার সুযোগ নাই, এবং সরকারি দলের গুরুত্বপূর্ণ মন্ত্রীদেরকেও যেখানে যেখানে শাসানো দরকার উনি শাসাচ্ছেন। তো এই অভিভাবকত্বের পদগুলো আসলে বাংলাদেশে ছিল না, নষ্ট হয়ে গেছে। তো সেই জায়গাতে আমাদের প্রত্যাশার জায়গা হচ্ছে নতুন প্রেসিডেন্ট এই জায়গাগুলোকে সম্মানের জায়গাতে ফেরায় নিয়ে আসবেন। ন্যাশনাল ইউনিটি বজায় রাখার জন্য যেখানে যেখানে যেটা করণীয়, চা খাওয়া দরকার, গল্প করা দরকার, কথা বলা দরকার, ডাকা দরকার, যেখানে যেখানে স্টেট ক্রাফটে ঘুরে ধরে গেছে সেগুলো মেরামত করা যায় কিনা, এবং সেক্ষেত্রে প্রয়োজনে উনি পিএম এর মানে সাথে কথা বলে নিতে পারেন খোলামেলা, যে আমি এগুলো নিয়ে কাজ করতে চাই, যেন দলের সাথে এবং এক্সিকিউটিভের সাথে ওনার দ্বিমত এবং দূরত্বটা তৈরি না হয়। দূরত্ব তৈরি হলে তখন আসলে কিছু করা যাবে না আর কি, সব ওলট পালট হয়ে যাবে। উনি গত কয়েকদিন আগে আপনি দেখেছেন যে প্রথম আলোর সাথে ইন্টারভিউতে রাষ্ট্রের ব্যাপারে অনেকগুলো কনসার্নের কথা বলেছেন, যে 6 মাস হয়েছে কিন্তু আমি আসলে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি। আবার তার 9 দিন পরে কিন্তু আবার এও বলেছিলেন যে অনেক পরিবর্তন হয়েছে। ওইটা ওই যে সরকারের পক্ষ থেকে তখন আবার একটু রিয়াকশন গেছে যে কি ব্যাপার, পরিবর্তন হচ্ছে না মানে আমরা তো খাওয়ার টাকা কমাই দিছি, আমরা 150 টাকায় ভাত খাই, পরিবর্তন হয়নি মানে? অবশ্যই হয়েছে। তো আমরা আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করছি, এসালামকে পুনর্বাসন করছি, তো হয়নি কোথায়? অবশ্যই কিছু না কিছু পরিবর্তন তো অবশ্যই হয়েছে। আমাদের এমপি মন্ত্রীদের ছেলে মেয়েরা ইতিমধ্যে ক্রিকেট বোর্ড দখল করেছে, বাংলার নেপো কিডসরা এগুলো করছে, তো পরিবর্তন হয়নি এটা তো সত্য না, কিছু না কিছু পরিবর্তন অবশ্যই হয়েছে। তো সেই জায়গাতে তখন উনি বক্তব্য করেছেন, বাট ওইটাই হচ্ছে অরিজিনাল বক্তব্য।
তারপর হচ্ছে প্রেসিডেন্টের একটা বড় ক্ষমতার জায়গা হচ্ছে প্রেসিডেন্সিয়াল পার্ডন, যেটা কনস্টিটিউশনে লেখা আছে, Mercy, ওনার যে special অ্যামনেস্টিক ক্ষমতা দেওয়া আছে। এটাকে আমরা যদিও ঐকমত্য কমিশনের জুলাই সনদে আমরা চেয়েছি যে এটাকে একটা মানে কমিশন আকারে, টিম আকারে, যেন ওই আগের মতো করে 20-22 জন খুনের আসামিকে আপনার ক্ষমা করে দেওয়ার মতো কালচার, ইমিউনিটি তৈরি না হয় আর কি। তো সেই জায়গাগুলোতে এক্সিকিউটিভলি হয়তো অনেক কিছু করবার নাই, কিন্তু অ্যাসার্টিভলি যদি রোল প্লে করার সুযোগ, স্পেস তৈরি করে নেওয়া যায়, পিএম যদি অ্যালাউ করেন, তাহলে আমার মনে হয় জনগণের ভিতরে আস্থা তৈরি করবার একটা স্পেস তৈরি করা সম্ভব। জি, ধন্যবাদ। এবারে শুনতে চাই ডক্টর আসাদুজ্জামান রিপন, নতুন রাষ্ট্রপতির যে জার্নিটা আমরা দেখছি, উনি শিক্ষকতা দিয়ে ওনার কর্মজীবন শুরু, এরপরে মাঝখানে উনি সরকারের সাথে যুক্ত ছিলেন, আবার শিক্ষকতা পেশায় ফেরেন, এরপরে উনি পৌরসভা চেয়ারম্যান দিয়ে ওনার রাজনীতি শুরুটা, শেষ পর্যন্ত উনি দেশের মহামান্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলেন। এই পুরো জার্নিটাকে আপনি কিভাবে দেখেন? ইজ্জতের মালিক আল্লাহ, আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, সম্মান দান করেন, তাই না? আবার এর পরের আয়ত আছে, যাকে ইচ্ছা তাকে রাজ্যহীন করেন, ক্ষমতাহীন করেন, অসম্মানিত করেন, লানত দান করেন। তো যাই হোক, আমি এই বিষয়টা যেটা দেখতে চাই, ওনার ত্যাগ, তিতিক্ষা, আপনি তো ওনার ব্যাকগ্রাউন্ড বললেনই। পার্টিতে যখন সক্রিয় রাজনীতিতে এসছেন আরো বেশ কিছু পরে, প্রায় 1988 সালে উনি নির্দলীয় প্রার্থী হিসেবে প্রথমে আসলে পৌরসভা চেয়ারম্যান হন। এরপরে সম্ভবত ঠাকুরগাঁও 1 আসন থেকে 91 সালে 96 সালে উনি নির্বাচন করেন, কিন্তু উনি পরাজিত হন। এরপরে গিয়ে 2001 সালে উনি আসলে সংসদে প্রথমবার আসেন। জি, মানে পার্টিতেও ওনার আসলে এন্ট্রি হয়তো অনেক পরে, এখনকার যারা সমস্যা। হ্যাঁ, মানে উনি 2009 সালে আমাদের যখন কাউন্সিল হলো, সেই কাউন্সিল উনি সিনিয়র জয়েন্ট সেক্রেটারি হিসেবে এলিভেটেড হলেন। তারপর আমাদের পার্টির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন, তিনি ইন্তেকাল করার পরে তিনি ভারপ্রাপ্ত মহাসচিব অনেক বছর দায়িত্ব পালন করেছেন, পরবর্তীতে মহাসচিব হয়েছেন। এবং এই পার্টির সবচেয়ে ঝড়ঝাপটার সময়টি, সবচেয়ে বেশি নির্যাতন, নিষ্পেষণের যে প্রক্রিয়ার মধ্যে বিএনপি পড়েছিল, সেই সময়টিতে তিনি পার্টি মহাসচিবের দায়িত্ব পালন করেছেন এবং অত্যন্ত নিষ্ঠার সাথে দৃঢ় চিত্তে তিনি পার্টির হাল ধরেছিলেন। এবং এমন সময় গিয়েছে যখন পার্টি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে, আবার উনি নিজেও জেলে। এই সময়টিতে ওনাদের দুজনের সাথে আমার কাজ করার আমার দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। উনি যখন কারাগারে, ম্যাডাম যখন চিকিৎসার জন্য বিদেশে, তখন আমি পার্টির মুখপাত্র হিসেবে বলা যেতে পারে সিঙ্গেল হ্যান্ডে আমি দায়িত্ব পালন করেছি। তো আমি তার সাথে তো অনেকগুলো বছরই কাজ করলাম। মানুষ হিসেবে অমায়িক, নিঃসন্দেহে অত্যন্ত সদালোপী, সজ্জন। এবং ওনার ব্যাপারে সবচেয়ে একটি কথা, বাংলাদেশে ওনার আগে অনেকের বেলায় এই শব্দটি মানে ওনার নামের সাথে জুড়ে দিয়েছিল যে পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তো যখন পরিচ্ছন্ন রাজনীতিবিদ বা পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে যখন একটা আলোচনা বা কাউকে যখন সম্বোধন করা হয়, চিহ্নিত করা হয়, তার মানে হচ্ছে যে আমাদের রাজনীতির অঙ্গনে কিছু অপরিচ্ছন্ন বিষয় আছে, তাই না? এটা এই ধরনের শব্দের সাথে একটা সিনোনিয়ম যেমন থাকে, অ্যান্টিনিয়মও থাকে। তো উনি সেই মানে আপনার সুশীল সমাজের কাছে, মানুষের কাছে, এমনকি দলের কাছেও তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে পরিচিত ছিলেন, সমাদৃত ছিলেন। আজকেও ইভেন যখন নির্বাচন, ভোট গণনা চলছে বা ভোট কাস্টিং হচ্ছে, তখনও বেশ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দেখা গেল যে বিরোধী দলের এমপি যারা আছেন তারাও ওনাকে কংগ্রেচুলেট করছে, এবং খুবই একটা মানে কনজেনিয়াল এনভায়রনমেন্ট। না, এটা শুধু এটা একটা নিঃসন্দেহে এটা আমাদের সংসদ ইতিহাসের একটা অন্যতম বিরল ঘটনা বলতে পারেন। আরেকটি বিষয় আমরা যেটা বলতে চাই, আমাদের দেশে অনেক সময় তো আমরা প্রধানমন্ত্রীকে আমরা এমপ্লয়ার হিসেবে দেখেছি। প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে এমপ্লয় করেছেন, দায়িত্ব মানে অর্থাৎ প্রেসিডেন্ট যাকে দিয়েছেন, যাকে বানিয়েছেন, এমন লোকজনকেই বানিয়েছেন যারা কদম বুসি করার জন্য। যেমন আমি ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের কথাই বলতে চাই, যে মানে প্রধানমন্ত্রী পা সরিয়ে নিতে উদ্যত হচ্ছেন, উনি মানে কদম বুসি করতে উদ্যত হচ্ছেন। এরকম তো কদম বুসি মার্কা প্রেসিডেন্টও তো আমরা পেয়েছি। এবং আমাদের দেশে এই জাতীয় লোকজনকে অ্যাপয়েন্ট করতেই বোধহয় নিয়োগকর্তারা পছন্দ করেন। তো এটার ব্যতিক্রম ঘটেছে এইবারও। সেটা হচ্ছে যে আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি তো মানে তার মানবিক গুণাবলীর বাইরেও তার ব্যক্তিগত যে আপনার সৌজন্যতাবোধ, এটা তো একটা মানে এটা ইউজুয়ালি আপনি খুব যদি কম্পেয়ার করে দেখেন, আপনি দেখবেন না। গতকালকে
আমার আমার সামনে একটা ভিডিও আসলো, ফেসবুকে আসলো, সেটা মধ্যে দেখলাম উনি কোনো একটা অনুষ্ঠানে যাচ্ছিলেন, বোধহয় টেবিলের পানির বোতলটা যেটা একটা পানির বোতল তুলেছে। পড়েছিল, তিনি নিজে হাতে পানির বোতলটা তুললেন, অপর প্রান্তে একজন মন্ত্রীও ছিলেন। তো এইরকম প্রধানমন্ত্রী কি আপনি বাংলাদেশে আর কখনো পেয়েছেন? বা এরকম প্রধানমন্ত্রী কি আপনি ইভেন বিলেতেও দেখেন কিনা? না। বা অন্য পশ্চিমা দেশগুলো তো দেখেন না। আজকেও যে দেখলাম প্রেসিডেন্ট ইতিমধ্যে দেখলাম, ভিডিওতে দেখলাম, আমি তো তার এমপি নই, আমি তো নির্বাচক মন্ডলীর সদস্য নই, সুতরাং আই ডিড নট হ্যাভ এনি অপরচুনিটি টু উইটনেস দ্য হোল থিং। তো যেটা দেখলাম যে উনি মির্জা ফখরুল সাহেব আগে মানে ভোট দেওয়ার জন্য এগিয়ে দিচ্ছেন, তাকে প্রস্থানের সময় তাকে এগিয়ে দিচ্ছেন, তিনি নিজে থেকে একটু পেছনে গেলেন। প্রেসিডেন্ট তো এখন তো তাকে প্রেসিডেন্ট ইলেক্ট বলাই যায়, তাই না? আগামীকালকে শপথ নেবেন। তো প্রেসিডেন্ট ইলেক্টের পদটিতেও যে মানে তারেক রহমান প্রধানমন্ত্রী যে সম্মানটা করেন, নট অনলি দ্যাট, ইভেন মানে পার্লামেন্টের যেদিন মানে হলো কি বলে আপনার শপথ অনুষ্ঠান হলো, বিভিন্ন অকেশনে তিনি নিজে মানে তাকে হাত ধরে মানে বসানো, উনি তো বয়স্ক, সব মিলিয়ে এই যে জেস্টার গুলো, আমার মনে হয় যে আমরা অতীতে প্রেসিডেন্ট এবং সরকার প্রধানের মধ্যে যে সম্পর্কগুলো দেখেছি, মানে নিয়োগকর্তা এবং মানে কি বলে নিয়োজিত ব্যক্তি, শব্দটা ভালোভাবেই বলতে চাইলাম আর কি, তাই না? তো এই ধরনের নতুন সংযোজন হবে না, বরং বলা যেতে পারে যে এই যে নামটির আগে একটা মহামান্য শব্দ ব্যবহার করা হয়, তাই না? আমার মনে হয় যে এই শব্দটি উনি প্রাপ্য, এই শব্দটির বেলায় উনি প্রাপ্য, এবং উনি সরকারের কাছ থেকে সে সম্মান পাবেন, সরকার প্রধানের কাছে সে সম্মান পাবেন। এটা চমৎকার, আমি মানে রসায়ন বলতে চাই। ধন্যবাদ। আর ব্যারিস্টার ফুয়াদের একটা কথা আমি ছোট্ট একটু দিতে চাই। উনি অনেকগুলো টকশোতে আমি প্রায় শুনি, অনেকেই বলেন যে বিএনপি রাষ্ট্রপতির রাশি ভালো না, মানে ইত্যাদি, বা অভিজ্ঞতা ভালো না। বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষেত্রে যদি আমি ধরি, স্বাধীনতার পরে ইভেন আপনি চিন্তা করেন 72 সালে 73 সালে আবু সাইদ চৌধুরী ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন, তিনি কতদিন থাকতে পারলেন? দেন মিস্টার মোহাম্মদুল্লাহ, তিনি অ্যাপয়েন্টেড করলেন না প্রথম রাষ্ট্রপতি। শেখ মুজিবুর রহমান কি আসলে প্রথম রাষ্ট্রপতি ছিলেন? অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি ছিল, তো এসে দায়িত্ব নিল, শপথ নেয় নাই যদিও। মানে তিনি তো মানে ওই যে আপনি যেটা বলেন, তিনি মানে শপথ প্রাপ্ত ছিলেন না। পরবর্তীতে যখন প্রেসিডেন্ট হলেন সেখানেও তিনি নির্বাচিত ছিলেন না, সেখানে সংবিধানে বলা হলো যেন তিনি নির্বাচিত হইয়াছেন বলিয়া নির্বাচিত হইয়াছেন গণ্য হইবেন। তো সত্যি ওভারঅল বাংলাদেশের রাষ্ট্রপতির রাশি ভালো না, এরকম কিছু বলতে চাচ্ছি? আমি তা বলি না, আমি বলতে চাচ্ছি যে বিএনপির বেলায় যে ঢালাভাবে যে বলার, সেটা আসলে ঠিক না, সেটা আসলে ঠিক না। ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান রিপন। আমি ফিরবো আপনার কাছে। আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কাছ থেকে শুনতে চাই একটা খবর, সেটি হচ্ছে ভবিষ্যতে সংবিধানের 70 অনুচ্ছেদে পরিবর্তন আসবে, এটি বলছে স্বরাষ্ট্রমন্ত্রী। এবং 70 অনুচ্ছেদ নিয়ে সংস্কার কমিশনে অনেক আলোচনা হয়েছে, এবং উনি আরো যেটি বলছেন যে দীর্ঘ প্রায় 35 বছর পর দেশে সাংবিধানিকভাবে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বিরোধী দল প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতায় 91 সালে ছিল ঘটনা। তো একটু যদি 91 পরে আর কি, 35 বছর অলমোস্ট, 91 পরে 2026। তো ভবিষ্যতে প্রথম কথা হচ্ছে এই সংবিধানের পরিবর্তন, 70 অনুচ্ছেদে পরিবর্তন আসবে, এটা নিয়ে আপনি কতখানি আশাবাদী বর্তমান সরকারের মেয়াদে? আরেকটি বিষয় হচ্ছে এই নির্বাচনকে আসলে উনি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কেন বলছেন? প্রথম কথা হচ্ছে যে আর্টিকেল 70-র পরিবর্তনটা এখন আসলো না কেন, এটা তো বড় প্রশ্ন। যেহেতু আমরা সবাই জুলাই সনদ স্বাক্ষর করেছি, সনদে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবেন, অরাজনৈতিক ব্যক্তি হবেন, এবং একটা কাঠামো প্রস্তাব করা হয়েছে। তো সেইটা কেন হলো না, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং ওনার একটা ডিফেন্স আছে, সেই ডিফেন্সটা হচ্ছে এই বিষয়ে যে কমিটি গঠন করা হয়েছে, সংবিধান সংশোধন কমিটি, সেখানে বিরোধী দলের সংসদ সদস্যরা যারা অংশ নেয়ার কথা নেয়নি, এটা হচ্ছে ওনার ডিফেন্স মেকানিজম। না, ওইটা তো না, ওইটা প্রয়োজন নাই ডিফেন্সের, কারণ হচ্ছে জুলাই সনদে বিরোধী দলের নেতারাও সাইন করেছেন। তাহলে জুলাই সনদের যে কাঠামোতে রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলে দেওয়া আছে, অতটুকু অলরেডি অ্যাগ্রিড। তাহলে সরকার যদি আন্তরিক হতো, তারা জুলাই সনদকে সম্মান করে অ্যাটলিস্ট প্রেসিডেন্ট নির্বাচনের এই জায়গাটা সংশোধন করে ফেলতে পারতো। যে আমরা যেহেতু এটা 5 বছর পরের একটা বিষয়, এটা তো আপনি আর চাইলেই এর ভিতরে সংশোধন করে করতে পারবেন, এই 5 বছরে নেই। এক্স্যাক্টলি। তাহলে এই জায়গাটা সংশোধন করে ফেলা যায় তো ইমিডিয়েটলি। এখানে কমিটির প্রয়োজন নেই, কমিটি একটা বোগাস জিনিস এই জায়গাটাতে, এটা মানে সংস্কারের জন্য একটা প্রাসঙ্গিক জিনিস না। দ্বিতীয়ত হচ্ছে কমিটি কখন লাগে, বিল আনতে লাগে আর কি। আপনার যে জিনিস অ্যাগ্রিড সেই জিনিস এনফোর্স করবার জন্য আসলে কারো প্রয়োজন নাই, কারো মতামতের। কি বিশ্লেষণ, মানে কেন আর্টিকেল চাই নাই আর কি, মানে বিএনপি মনে করছে যে আমি আমার মতো সময় আমি আমার মতো করে করব, যে কারণে সে একের পর এক সংস্কারের জায়গা থেকে সরে আসতেছে, কাঠামো বদলাচ্ছে, নিজের মতো করে দলীয় অ্যাপয়েন্টমেন্ট করছে,
আমরা যেটা আমাদের প্রেস কনফারেন্সে আমি বলেছি যে 31 দফার বরখেলাপ করছে, 10-12টা এক্সাম্পল আমি ইতিমধ্যে দিয়েছি তাদের দফা ধরে ধরে। এটা সিম্পলি কারণ কি? কারণ হচ্ছে আমাদের জাতিগত খাসলত, আমাদের রাষ্ট্রীয় রাজনীতির যে কালচার, মানে ওয়াদা করা হয় ধরে নিয়ে যে এটাকে বাস্তবায়ন করবে না, অথবা মানে করার প্রয়োজন নাই, মানে আমরা এরকমই আর কি, তো তুমি পারলে কিছু করো আর কি, এরকম কিছু। কিন্তু যখন জুলাই সনদে স্বাক্ষর করে তখন তো নিশ্চয়ই, এখন আপনি যেভাবে বলছেন সেভাবে তো নিশ্চয়ই না, চাপিয়ে দেওয়া হয়েছে বলছে তো, যে আসলে আমরা এগুলো এত বেশি মানে আমরা তর্ক করি নাই, এগুলো বিতর্কে যাই নাই, কারণ আবার নির্বাচন পিছায় যায় কিনা, এটা তো মানে একটা ইটারনাল চার্টার ফর ফ্রড বলা হয়েছে, মানে প্রতারণা, অনন্ত প্রতারণার দলিল বলা হয়েছে আর কি। তো এখন সেই জায়গাগুলো থেকে আপনি আন্তরিক হইলে এটা করতে পারতেন, এটা ইস্যু ছিল না, যে হিস্টোরিক্যাল অপরচুনিটি আসছে, আসেন সবাই মিলে এটা করে ফেলি। একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন যদি করি আর কি, এতে যদি বহালও থাকতো, রেজাল্ট কি এরকম আসতো? এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, চিফ হুইপ মহোদয় মনি ভাই বললেন যে আর্টিকেল 70 মোতাবেক দলীয় সদস্যদেরকে দলের তরিকায় ভোট দিতে হবে। এখন আমার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কনস্টিটিউশন ইজ যে আর্টিকেল 70 এখানে অ্যাপ্লিকেবল না। কারণ হচ্ছে আর্টিকেল 70 অ্যাপ্লিকেশন আসছে যখন ইন পার্লামেন্ট কোন বিলের প্রশ্ন আসে, তখন আর্টিকেল 70 অ্যাপ্লাইজ। এখন কোন পার্লামেন্টে, আজকে বিকালে কোন পার্লামেন্টের সেশন বসে নাই, এটা একটা নির্বাচন কমিশনের একটা বুথ, নির্বাচন কমিশনের বুথটা জিটিভিতে বসতে পারতো, যদি এখানে 300-400 লোক বসার জায়গা থাকতো, এটা রিপন ভাইয়ের অফিসে বসলেও হইতো, যে ওখানে জায়গা আছে 400 লোক, সবাইকে চায়ের দাওয়াত, আসেন ভোট দিয়ে বাড়ি চলে যাবেন। এটা একটা জাস্ট ভোট কেন্দ্র, এটা একটা ভোট কেন্দ্র। এক্স্যাক্টলি। সো দ্য পার্লামেন্ট ইজ নট ইন সেশন, হেন্সফোর্থ আর্টিকেল 70 ডাজন্ট অ্যাপ্লাই। যে কোনো এমপি চাইলে আর্টিকেল 70 অ্যাপ্লিকেবিলিটি ইগনোর করে তিনি ভোট দিতে পারতেন, যদি বিএনপি এমপিরা চাইতো অলি আহমদকে ভোট দিতে পারতো। এখানে আই ডোন্ট সি এনি প্রবলেম উইথ ইট। প্রবলেম হচ্ছে যেটা আপনি আগে প্রশ্ন করেছেন, যে আর্টিকেল 70 বদলাইলে কি সব বদলে যাবে? না, বদলাবে না। আমি এর আগে বহুবার বলেছি, আর্টিকেল 70 হচ্ছে এই জাতির মনস্তত্ত্বে। যারা দলীয় রাজনীতি করেন, বড় বড় দলগুলোর এমপি মন্ত্রীরা মনে মনে আর্টিকেল 70 পূজা করেন, দাসত্ব করেন। এবং এই দেশে তো রাজপরিবারের রাজনৈতিক দল, এখানে প্রজা আছে, কর্মচারী আছে, নেতাকর্মী নাই, এবং সেই জায়গাতে হচ্ছে ওটা ছেড়েও যদি দেন, ওই সার্কাসের হাতির মতো অবস্থা হবে। যাকে আপনি 30 বছর চেইন পরায় ছিলেন, ভুলে যেদিন চেইনটা খুলে ফেলছেন সেদিনও তখন নড়ে না, কারণ সে জানে যে আমার পায়ে একটা আর্টিকেল 70 লাগানো আছে। আফগানিস্তানের একটা বিখ্যাত গল্প আছে, আমরা ওই যে সৈয়দ মুস্তফা আলীর সফরে পড়ছিলাম আর কি, যে এক লোক থানায় আসছে হন্তদন্ত হয়ে, পুলিশকে বলতেছে, মহাশয় চোর ধরেছি, আপনি আসেন। তো বলে, চোর ধরছো, চোরকে রাখছো কোথায়? বলে, গাছের নিচে বসায় রেখে আসছি। বলে, বাইধা রেখে আসছো? বলে, না, বাঁধি নাই তো। তো বলে, ওই চোর কি এখনো বসে আসছে? বলে যে, হুজুর, আমি আফগানের মাথায় যেহেতু বান্দার বুদ্ধি আসে নাই, ওই আফগানের মাথায় পালায় যাওয়ার বুদ্ধি আসবে না। মানে মনস্তত্ত্বের আর্টিকেল 70। ব্যাসেফুয়াদ, এই 70 অনুচ্ছেদের আলোচনা আমরা আরো সুন্দর, অনুচ্ছেদের যে আলোচনাটা সেটা আসলে বিএনপির একটা সুযোগ ছিল, সেটা তারা এক্সস্ট করেনি, এবং সেটার উত্তরে আপনি যেটা বলেছেন যে এটা আসলে তারা চায়নি। আমি এই বিষয়টা একটু রিপন ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। রিপন ভাই, 70 অনুচ্ছেদের একটা আলোচনা তো আসলে ঐকমত্য কমিশনে হয়েছে, তো সেটা অ্যাপ্লাই করার এই নির্বাচনে কি সুযোগ ছিল কিনা আদৌ? আমি যদি সরকারি ভাষ্য অনুযায়ী বলি, সরকারি ভাষ্য তাই তো বলতে হবে আমাকে, তো সেটা হচ্ছে যে আপনার বিএনপি কিন্তু এখনো যেটা বলছে সেটা হচ্ছে যে আপনার তারা যে অঙ্গীকারগুলো করেছেন, এবং একই সাথে তাদের যে সমস্ত বিষয়গুলো আপত্তি আছে, নোট অফ ডিসেন্ট আছে, অর্থাৎ তারা তাদের মতন করে করবেন বলে যে বিষয়গুলো বলেছেন, সেই জায়গা থেকে তারা কিন্তু বিচ্যুত হচ্ছেন না। এবং এই বিষয়টা আরো বেশি ক্লিয়ার করেছেন প্রফেসর আলী রিয়াজ, উনি যখন ওই ঐক্যমত্য কমিশনের যখন তিনি তো ভাইস চেয়ারম্যান ছিলেন, তিনি প্রথম আলোর সাথে 2 কিস্তি বা 3 কিস্তিতে ইন্টারভিউ দিয়েছেন, ছাপা হয়েছে, রাইট। তো সেখানে তিনি যেটা বলেছেন যে তারা সমস্ত ইস্যুগুলোতেই, এটা একটি দুটি বিষয় নেই, সব বিষয়ের সাথে ওই বিষয়টি জুড়ে দিয়েছিলেন, যে এটা কিন্তু আমি ওনার সাক্ষাৎকার অনুযায়ী বলছি, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যারা নির্বাচিত হবেন তারা তাদের দলীয় ম্যান্ডেট অনুযায়ী অথবা তাদের দলীয় যে প্রস্তাবনা নির্বাচনে ভোটারদের সামনে যেটা করবেন সে অনুযায়ী তারা সেটা বাস্তবায়ন করতে পারে। সবগুলো ইস্যুতে যারা একমত হয়েছে সেগুলোতে বাস্তবায়নের সমস্যা নেই, যেখানে আপত্তি আছে সেখানের ক্ষেত্রে সেটাও। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আর্টিকেল 70 ক্ষেত্রে বিএনপি, আমি তো আলোচনার মানে প্রক্রিয়ার মধ্যে ছিলাম না, তো সেখানে বিএনপির যে বিষয়গুলো নিয়ে আপত্তি ছিল অথবা তাদের নিজস্ব যে মত ছিল সে অনুযায়ী তারা নিঃসন্দেহ করবেন। আর্টিকেল 70 সম্পর্কে আজকে আমি একটা টক শোতে আমি ছিলাম, সেখানে একজন আইনজীবী সওয়াল
আলোচক ছিলেন। তো তিনি যে উদাহরণ টানলেন শেখ মুজিবুর রহমান, তিনি ডক্টর কামাল হোসেনকে জিজ্ঞেস করেছিলেন আর্টিকেল 70টা তারা কেন আনলেন। তো ডক্টর কামাল হোসেন সাহেব কি বলেছেন, শেখ মুজিবুর রহমান তাকে যেটা বলেছেন যে এখানে এরকম একটা কিছু রাখতে হবে, কারণ হর্স ট্রেডিং হয় এবং মানে পাকিস্তান মানে আমলে মানে ব্রিটিশ আমলে যখন তিনি ছাত্র নেতা ছিলেন, তিনি নাকি হোস্টেলে থেকে এই সমস্ত যারা মানে এমএলএ ঠেমেলে যারা হতেন তাদের নাকি খুব মানে পাহারা ঠাড়া দিয়ে রাখতেন। সেটা ধরেন 50 বছর, সেটা কি এখনো প্রাসঙ্গিক কিনা? আমি বলছি পাহারা দিয়ে রাখতেন, এবং একজনকে নাকি এক পর্যায়ে এরকম পাহারা দিয়ে রাখছেন, তখন বলে ঠিক আছে একটু ছেড়ে দাও, অন্তত টাকাটা নিয়ে আসি, এরকম মানে এরকম একটা গল্পের কথা শুনলাম আজকে। হোয়াট এভার, এখন আমার বক্তব্য হচ্ছে আর্টিকেল 70কে আমি রেলিভেন্ট মনে করি, এই কারণে রেলিভেন্ট মনে করি। ইভেন আমি তো সাজেস্ট করবো যে আমার সাজেশনে কিছু যায় আসে না, আপনি দলের তো না না, আমি বাংলাদেশের বেলায় বলছি না, ইভেন ইন্ডিয়ার ক্ষেত্রে বলছি। ইন্ডিয়ান পলিটিশিয়ানরা তারা এখন ভেবে দেখতে পারে যে তাদের দেশের সংবিধানে আর্টিকেল 70-র মতো একটা রক্ষা কবচ তারা ইনকর্পোরেট করতে পারেন কিনা। কারণ যেভাবে ওদের দেশের বিশেষ করে রাজ্যসভা নির্বাচনে বা রাজ্যসভাগুলোতে সরকার গঠনের প্রাক্কালে যে ধরনের হর্স ট্রেডিং হয়, ইভেন ইন রিসেন্ট টাইম ওয়েস্ট বেঙ্গলে আপনি দেখলেন তো মানে মমতা ব্যানার্জি তার দলের মানে তৃণমূল কংগ্রেসের এমপিদের কি একটা অবস্থা নাকি। তো ফলে আর্টিকেল 70 এর এক ধরনের এক বাক্যে যদি আমি বলি আর কি, আপনি কি এটাকে এন্ডোর্স করেন যে আর্টিকেল 70 থাকা উচিত? আর্টিকেল 70 আপনি মোটা দাগে যদি বলেন যে আমাদের দেশের পলিটিক্যাল কালচারটা যেহেতু ভারতের মতন দেশে যারা আমরা তো নতুন বাংলাদেশ বলছি, নতুন বাংলাদেশ বলছি, কিন্তু চরিত্রটা তো এখনো নতুন হয়ে ওঠেনি। সেটা তো চিন্তা করতে হবে। ওই যে আপনার পুলিশের পোশাকটা বদলেছে, পুলিশ কি ঘুষ খাওয়া বন্ধ করেছে? মানে আপনি রেলেভেন্ট এখনো মনে করেন? আমি মনে করি এটা তো স্টিল আমি রেলেভেন্ট মনে করি। তবে আপনার ওই মানে ফ্লোর ক্রসিং বাদে দলের বিরুদ্ধে ভোট না দেওয়ার বিষয়গুলো যেটা উনি বললেন, যেখানে বিল উত্থাপন করার বিষয়গুলো থাকবে, এই জাতীয় প্রসেসগুলোর বাইরে আর্টিকেল 70-র ব্যাপারে কড়াকড়িটা শিথিল করলে হবে। তবে সেক্ষেত্রে আমি বারবার যে কথাটি বলি, আপনি যত শিথিলই করেন না কেন, যদি বলেন যে ফোজ যেটা বললেন একটা অন্যরকম ইতিহাস হতে পারতো না, কোনো ইতিহাস হতে পারতো না। কারণ ভোটটা যদি আপনার গোপনে যদি না হয়, এক, দ্বিতীয়ত হচ্ছে ভোটটা গোপনে হলো ধরে নিলাম, তারপরে ধরেন আজকে ফলাফলটা 255-এর বাইরে অন্য কোনো কিছু একই রকম রেজাল্ট কোনো সুযোগই হতো না, এটি থাকতো। জি, রিপন ভাই আবার আপনার কাছে আসবো। ফুয়াদ ভাই, এবারে আরেকটা বিষয় একটু আলোচনা আনতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হয়েছে রুহুল কবির রিজভী। প্রশ্নটি হচ্ছে, একটা ক্রিটিক আছে এই রাজনৈতিক দলগুলোর ব্যাপারে যে সরকারের দল যখন মিলেমিশে একাকার হয় তখন আসলে জনগণ ডিপ্রাইভড হয়। এই ক্ষেত্রে আসলে কি মনে হচ্ছে আপনার, এই বিএনপি এবং বিএনপির সরকার এবং বিএনপি দল হিসেবে সেই দূরত্বের জায়গা আছে কিনা, বা নতুন যিনি মহাসচিব আছেন তিনি আসলে সেই জায়গাটাতে আসলে কন্টিনিউ করতে পারবেন কিনা? না দেখেন, এটা নিয়ে একটা বড় তর্ক আছে। আপনি যদি আমাদের জাতীয় অধ্যাপক রাজাক সাহেবের যদি তার যে পিএইচডি থিসিস পার্টি পলিটিক্স ইন সাউথ পলিটিক্যাল পার্টিজ ইন ইন্ডিয়া, তার যে লাস্কির অধীনে তিনি যে এলএসসি তে যে পিএইচডি করলেন, গবেষণা করলেন, শুধু এটা আমাদের দেশের সমস্যা না। রিপন ভাই কারেক্টলি পয়েন্ট আউট করেছেন। আপনি দেখেন যে লোকসভার এমপি কিনে ফেলতেছে, করাপশনের ভয়, মামলার ভয়, অ্যাসাসিনেশনের ভয় টয় দেখায় সব জায়গায় করছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এখান থেকে বের হয়ে আসবেন কিভাবে, নিয়ন্ত্রণ করে না ছেড়ে দিয়ে? আপনি কোনটা ম্যাচিউরলি ডিল করবেন? আমি বোধ করি ছেড়ে দিয়ে বের হয়ে আসতে হবে। কারণ যে চলে যাবার যার টেম্পটেশন আছে তাকে যেতে দিতে হবে, যেতে দিয়ে তাকে পলিটিক্যালি এক্সপোজ করে দিতে হবে। দেখেন তো, বিএনপি থেকে 2005-6 বড় মানে ব্রেকআউট হয়েছে না, ব্রেকআউট হয়েছে না, সংস্কার ভেঙে চলে গেছে না? কি করতে পেরেছে? বি চৌধুরী সাহেব প্রেসিডেন্ট ছিলেন, তারপরে মান্নান সাহেব যারা তো ভেটারান এমপি মন্ত্রী ছিলেন, জিয়াউর রহমানের সাথে রাজনীতি করেছেন। তো বের হয়ে যাওয়ার পরে কি করেছে তারা? ডক্টর কামালের মতো মানুষরা আওয়ামী লীগ থেকে বের হয়ে আসছে না? কি হয়েছে? এখন প্রশ্ন হচ্ছে যে আপনি চাপায়া গলা টিপ্পা ধইরা তারে রাখলেন ঘরের ভিতরে, কিন্তু ও প্রতিবন্ধী হইল। এই যে ভিক্ষা করার জন্য পড়ছেন না, যে পাতিলের মধ্যে বাচ্চা আইনা পাতিলের মধ্যে রাখা যায় যেন বড় না হয়, বিকলাঙ্গ হয়, ওকে দিয়ে তারপরে ভিক্ষা করেন। তাহলে কি আপনি নিয়ন্ত্রণ করে বিকলাঙ্গ রাজনীতিবিদ বানাচ্ছেন, যে আসলে কনসাসনেস বোঝে না, পলিটিক্যাল মাইন্ড ডেভেলপ করছে না, ফ্রি থিঙ্ক করতে পারছে না, রাষ্ট্রের স্বার্থে কোনটা বলতে হবে বলতে পারছে না? এই বিকলাঙ্গ এমপিদের পার্লামেন্ট পারফরমেন্স দেখেন। আপনি আর্টিকেল 70 রেজাল্ট দেখতে পাচ্ছেন, ওই যে সার্কাসের ঘোড়া তৈরি হচ্ছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার তৈরি হচ্ছে, পার্লামেন্টারিয়ান তৈরি হচ্ছে না। তাহলে যদি আপনি রাষ্ট্র গঠন করতে চান, আপনাকে এটা ছেড়ে দিতে হবে। খুবই ইজি বিষয়, সারা দুনিয়াতে আছে। ফ্লোর ক্রস করবেন, সিম্পলি আপনি একটা প্রফেশন করেন, সিট ভ্যাকেট হয়ে যাবে। আপনি যদি নো কনফিডেন্স ভোট দলের বিপক্ষে দিয়ে দেন, দিয়ে দেওয়ার পরে আপনি আপনার সিট ভ্যাকেট হয়ে যাবে।
সিট ভ্যাকেট হওয়ার পরে আপনি ইন্ডিপেন্ডেন্টলি নির্বাচন করে আসেন, কোনো সমস্যা নেই। কিন্তু বাংলাদেশে তো ইন্ডিপেন্ডেন্টলি নির্বাচন করে আসার ওই সংস্কৃতি থেকে আমরা ঢুকেছি Right, এখন। তো মানে সিট ভ্যাকেট লোক ভালো ভোট পায় না। তাহলে সিট ভালো মানে সিট ভ্যাকেট করার জায়গাটা আপনি স্পেসটা রেখে দেন। হ্যাঁ, সেটা তারপরও যদি আপনি রাখতে চান শুধুমাত্র একটা জায়গায় রাখা যেতে পারে, সেটা হচ্ছে নো কনফিডেন্স ভোট। তাহলে হর্স ট্রেডিংটা হবে না, বা অন্যান্য বিলের ব্যাপারে আপনি এটা ফ্রি করে দেওয়া দরকার। প্রবলেম হচ্ছে যেই দলের নেতা কর্মীদেরকে আপনি তৃণমূলে দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে বড় করছেন না, সাডেনলি তাকে এমপি নির্বাচনের পরে তাকে গণতন্ত্র চর্চা করতে যখন বলছেন, সে কিন্তু গণতন্ত্র চর্চা করতে পারছে না। কারণ হচ্ছে যে সে 30-40 বছর একটা খাঁচায় বন্দি অবস্থায় জীবনযাপন করেছে, তেল মেরে, তোষামদি করে, চাঁদাবাজি করে, অন্যেরটা খেয়ে পরে, ফরমাইশি করে সে যে রাজনৈতিক কর্মী হয়েছে, তার প্রসেসটা কি দেখেন বাংলাদেশের রাজনৈতিক কর্মী হবার। তারপরে তাকে যখন আপনি পার্লামেন্টে আনছেন, সে কিন্তু আর মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার জন্য কোয়ালিফাই করছে না, সে আর পারফর্ম করতে পারছে না, ডেলিভার করতে পারছে না। অতএব সেই জায়গাতে আপনাকে ফিল করতে হবে যে আপনার এই এমপি মন্ত্রী হর্স ট্রেডিং এর জন্য ছেড়ে দিতে হবে, এবং আপনি অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে ম্যাচিওর লিডারশিপকে আনতে হবে দলের মধ্য থেকে। এটাই হচ্ছে সমাধান। গলা টিপে তাকে বিকলাঙ্গ করার ভিতরে কোনো সমাধান নাই। আর আমার আরেকটা প্রশ্ন ছিল, সেটা যেটা বলছিলাম আর কি, আপনার কি মনে হয় যে সরকার এবং দলের মধ্যে একটা কাঠামোগত দূরত্ব থাকা উচিত? আচ্ছা, এখন দেখেন, আমরা দেখলাম বেগম জিয়া মারা যাওয়ার পরে মাসখানেকের ভিতরে সমস্ত স্ট্যান্ডিং কমিটির একটা মিটিং হলো, হওয়ার পরে তারেক রহমানকে চেয়ারম্যান হিসাবে একটা প্রেস রিলিজ দিয়ে দিল। এই প্রেসিডেন্ট ক্যান্ডিডেট করবার জন্য যে স্ট্যান্ডিং কমিটির মিটিংটা কোথায় হয়েছে দেখেছেন? ক্যাবিনেট অফিসে হয়েছে। ক্যাবিনেট অফিস কি বিএনপির মালিকানাধীন কোনো সম্পত্তি নাকি? বিএনপির স্ট্যান্ডিং কমিটির মিটিং ক্যাবিনেট অফিসে কেন হবে? তাহলে যে প্রশ্ন আপনি করছেন যে দল আর সরকার কি একাকার হয়ে গেল, যে কারণে আমরা হাসিনাকে গালাগালি করছি এত বছর, গণভবনে স্ট্যান্ডিং কমিটি, তার প্রেসিডিয়ামের মিটিং করে, এই জেলা কমিটির মিটিং করে, সেই জেলা কমিটির মিটিং করে, আপনি কেন আগের দিন রাতে আপনি কেন গুলশানের বাসায় অথবা আপনার দলের অফিসে মিটিং করলেন না? তাহলে এই যে দল আর সরকারকে আপনি একাকার করে ফেলছেন ল্যান্ডস্লাইড ভিক্টরির মধ্য দিয়ে, এতে করে যেটা হবে, একের পর একই ভ্যাকুয়ামে, একই ভয়েডের ভিতরে রাষ্ট্র পড়বে, দল পড়বে, এবং এভাবেই কিন্তু আপনার রাষ্ট্র ডেমোক্রেটিক পাথ থেকে স্লিপ করে গ্র্যাজুয়ালি, অল্প অল্প করে। ফুয়াদ ভাই, আমি আপনার এই কনসার্নটাই একটু শুনতে চাই হচ্ছে রিপন ভাইয়ের কাছে। রিপন ভাই, আপনার মাথা নাড়ছিলেন উনি না, মানে বিষয়টা উনি যে অভিযোগটা করেছেন, সেই অভিযোগটা সত্য হলে তো নিঃসন্দেহে এটা উদ্বেগজনক এবং এটা সমর্থন হতেই পারে, কিন্তু বিষয়টা আসলে তা না। কেমন বিষয়টা হচ্ছে যে আপনার জাতীয় স্থায়ী কমিটির প্রেসিডেন্ট পদে বিএনপির প্রার্থী কে হবেন, ফর্মালি তো মানে প্রার্থী কেউ হননি, এটা তো সত্য কথা। কেউ ফর্মালি আনুষ্ঠানিকভাবে কেউ তার প্রার্থিতা ঘোষণা করেনি। পত্রপত্রিকায় কারো নাম এসেছে, তার মধ্যে বর্তমান যিনি প্রেসিডেন্ট ইলেক্ট তার নামও এসেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, এটা নিয়ে পার্টি কিন্তু 2 দফায় স্ট্যান্ডিং কমিটি মিটিং করেছে। 2 দফায় স্ট্যান্ডিং কমিটি মিটিং করেছে। প্রথম দফায় স্ট্যান্ডিং কমিটির মিটিং এর মধ্যেই সিদ্ধান্ত যেটা হয় যে এই ব্যাপারে পার্টির চেয়ারম্যান তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন, অর্থাৎ তার উপরে এখন কথা হচ্ছে যখন উনি অলরেডি আস্থা পেয়ে গেলেন, এন্ডোর্সড হয়ে গেলেন, যিনি যাকে নমিনেট করবেন তিনি ফাইনালি দলের নমিনেশন প্রাপ্ত প্রেসিডেন্ট প্রার্থী হবেন। সেকেন্ড টাইমে কিন্তু আবার একটা বৈঠক হয়েছে, সেটা তো মোডালিটিস নিয়ে, ইলেকশনটা নিয়ে, মোডালিটিস নিয়ে ইত্যাদি। সেখানে হুইপদের ভূমিকা কি থাকবে, অন্যদের কি ভূমিকা থাকবে, সেটা মনে হয় উনি যেটা বলছেন সেই সেকেন্ড মিটিং তো পার্টি অফিসে হয়েছে। উনি কোনটার কথা বলছেন আমি এখন আসছি। তো তাহলে এবং প্রেসিডেন্ট প্রার্থী কি হবে সেটা তো চেয়ারম্যানের মাথায় আছে। এখন ইনসিডেন্টাল চেয়ারম্যান তিনি তো আবার প্রধানমন্ত্রী, তাই না? আচ্ছা, তো চেয়ারম্যানের মাথায় কিন্তু সিদ্ধান্ত আছে, এবং সিদ্ধান্ত তিনি যাদেরকে দেয়া দরকার, যেমন ডক্টর মঈন খান এবং আমাদের আরেকজন সদস্য, তাকে দায়িত্ব দিলেন প্রকৃত ফর্ম সাবমিট করে ইত্যাদিতে করেছেন। এখন দলের চেয়ারম্যান তো তিনি প্রধানমন্ত্রীও, প্রধানমন্ত্রী, এবং এখানে যারা স্ট্যান্ডিং কমিটির মেম্বার আছেন তাদের মধ্যে কেউ এমপি আছেন, তারা সচিব বলে জানো, কিন্তু সেখানে কোনো ফর্মাল কোনো মিটিং এই ধরনের, কারণ প্রেসিডেন্ট মনোনয়ন নিয়ে কোনো ফর্মাল মিটিং এর কোনো প্রয়োজনই ছিল না, যেহেতু অলরেডি 2 দফা প্রয়োজনই ছিল না, বললাম তো প্রয়োজনই ছিল না, এবং একাধিক প্রার্থীও নাই, ভোটাভুটির ব্যাপার নাই যে কেউ মানে মনক্ষুণ্ণ হয়েছেন, মন খারাপ করেছেন, তাকে একটু প্রশমিত করা, শান্ত করা, কোনো ব্যাপারই তো তা ছিল না। তো ফলে এই কথাটা পত্রপত্রিকা এসেছে বিরোধী দলের তরফ থেকে, প্রবাবলি জামাতের নেতা বোধহয় প্রশ্নটা তুলেছেন, এবং মানে আমাদের দেশের তো একটা অভিযোগ তো আমরা উত্থাপন করে একটা শোরগোল
হজ তুলে দেই, তাই করি, বলছেন? এবং দ্যাট ইজ কিন্তু নট না, ফেয়ার। কিন্তু ওটা ইনভ্যালিড একটা অভিযোগ। কিন্তু আমি যেটা জানতে চাই, দল এবং সরকারের মধ্যে একটা স্ট্রাকচারাল ডিফারেন্স থাকা উচিত কিনা। হ্যাঁ, ওয়েল, এটা আমাদের দেশে আমি এটা মানে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিজের আপনার ডেভেলপমেন্টের ইস্যুগুলোতে আমি নজর রাখি না, আমি সেই কারণে আপনাকে ছাত্র হিসেবে। তাতে করে আমি যেটা দেখেছি যে আমার পড়াশোনার থেকে যেটা আমি দেখেছি বুঝেছি, তাতে করে ইনফ্যাক্ট আই ডিডন্ট ফাইন্ড এনি ডিফারেন্স। দেখা গেলো সরকার যখন কোনো রাজনৈতিক দল যখন সরকার গঠন করে ফেলে, তখন দল সরকারের মধ্যে আমি আবার মানে বলে কি বলে এসএসসি পর্যন্ত আবার সায়েন্সের ছাত্র ছিলাম, তো ওটা ওই বাংলা দ্রবীভূত হয়ে যায়। আমি জানি আপনি এটাই বলবেন। দ্রবণ হয়, দ্রবীভূত হয়ে যায়, এবং সেখানে পার্টির মানে এক্সিস্টেন্সটা অনেক সময় কম বোঝা যায়। তখন দেখবেন যে মাঝে মধ্যে আপনি দেখবেন পুরনো, আপনি তো সাংবাদিকতার শিক্ষক, তা আপনি দেখবেন যে আপনি পুরনো ফাইলগুলো যখন ঘাটবেন আপনার ইউনিভার্সিটি আর্কাইভে যখন দেখবেন, সেখানে দেখবেন মাঝে মধ্যে বিগত সরকার সময় দলকে হঠাৎ করে সক্রিয় করার আহ্বান জানানো হয় পার্টি হাইফ থেকে, তারপরে মানে নেতাদের একটা দৌড়ঝাঁপ শুরু হয়, তাই না? কখন হয়? যখন বেশি হয়। না, সরকারি দল যখন বিরোধী দলের চাপের মধ্যে পড়ে, এক্স্যাক্টলি, তাই না? ব্যারিস্টার ফুয়াদ, আপনার থেকে একটু শুনতে চাই এই খবর দুটোর বিষয়ে। প্রথম খবরটি হচ্ছে 32 বছর পর সংস্কার, 7 মাসেই বাতিল। জনগণ নয়, ওষুধ কোম্পানির স্বার্থ রক্ষায় মরিয়া সরকার। আপনি জানেন যে অন্তর্বর্তী সরকারের সময় 117টি যেগুলো নিত্য প্রয়োজনীয় ওষুধ ছিল সেগুলোকে আপনার যাচাই বাছাই করে 297টিতে উন্নীত করা হয় এবং ওষুধের আপনার মূল্য পুনরায় নির্ধারণ করা হয়। কিন্তু অন্তর্বর্তী সরকারের সেই সিদ্ধান্ত বর্তমান সরকার বাতিল করেছে এবং সেই কমিটিতে উপদেষ্টা হিসেবে, জাতীয় উপদেষ্টা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি অনুষদের চেয়ারম্যান ছিলেন। তিনি বলছেন যে এই 32 বছর পরে আমরা যে আপডেট করে একটা তালিকা দিলাম, এটা বাতিল করা মানে হচ্ছে আসলে আপনার ওষুধ কোম্পানির স্বার্থ দেখা এবং পিছনের পথে হাঁটা। তো প্রশ্ন হচ্ছে, আমরা তো সামনের দিকে এগোনোর কথা, আমরা পিছনে হাঁটছি কেন? মানে এগুলোর কারণটা কি? দেখেন, এই বিষয়ে আমি একটু আগের বিষয়ে একটু বলি। ওই যে আমার তথ্য রেফারেন্স দেখেন, 22 থেকে শুরু করে অনেকগুলো জাতীয় গণমাধ্যম কিন্তু রিপোর্ট করেছে আপনি যেটি বলছিলেন প্রেসিডেন্টের যে অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে ওই মিটিংটা কোথায় হয়েছে, তো ওইটা সোর্সে আমি এটা বলেছি। আপনি যেটা জিজ্ঞাসা করেছেন সেটার ব্যাপারে বক্তব্য হচ্ছে, আজকে আমরা প্রেস কনফারেন্স করেছি এই বিষয়ে। এই দুঃখজনক ভাবে হলে সত্য যে এন্টায়ার গণমাধ্যমে এই বিষয়ে নিয়ে কোনো সিরিয়াস কনভারসেশন দেখলাম না। আপনি টক শো হোস্ট করেন একাধিক জায়গাতে, আপনাদের টোটাল টক শোর ভিতরে আমি টপিক দেখলাম না কোথাও আলোচনা হচ্ছে। অথচ দেখেন বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ জায়গা। বাংলাদেশের মানুষ প্রতিদিন যে কয়টা কারণে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন, তার ভিতরে একটা হচ্ছে স্বাস্থ্য, এবং দেশের স্বাস্থ্য খরচের 80% থেকে 90% ব্যক্তির নিজের পকেটের টাকা থেকে খরচ হয়। এবং স্বাস্থ্য সংক্রান্ত যত খরচ আছে, ধরেন ডাক্তার দেখানো, টেস্ট করা, হাসপাতালে ভর্তি, ওষুধ কেনা, এর ভিতরে সবচেয়ে বেশি ওষুধ কেনার পিছনে জনগণের টাকা বেশি খরচ হয়, কারণ এটা লম্বা সময় ধরে করতে হয়, কিনতে হয়, খাইতে হয়। এবং আমি এটা বলি আর কি, যে দেখবেন যে আপনি একটা মহল্লায় যদি ঘোরেন, এককভাবে সবচেয়ে বেশি দোকান খুঁজে পাবেন খাবারের দোকান, তারপরে হচ্ছে ওষুধের দোকান। পচা খাবার খাচ্ছি, তারপরে গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছি, এই কানেকশনটা রয়ে গেছে। এখন চিন্তা করে দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি 1979 সালে একটা খসড়া প্রস্তাব তৈরি করে এই ব্যাপারে, তখন যে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন কর্নেল এম হক। এরপরে হচ্ছে কাজটা শেষ করা যায়নি, 82 সালে এসে ওই কমিটি ফাইনাল করে এরশাদের সময় ওষুধ স্বাস্থ্য নীতিমালা হাবিজাবি, যেটা হয় তখন আপনার, যেখানে তখনকার বাজারে 4000-এর প্লাস নিবন্ধিত ওষুধ ছিল। ওই কমিটি অ্যাসেস করে দেখে যে আপনার 1700 প্লাস ওষুধ ইতিমধ্যে অকার্যকর হয়ে গেছে, অথবা বেটার কোয়ালিটি জেনারিক ওষুধ আসছে, অথবা আপনার ক্ষতিকর প্রমাণিত হচ্ছে। সেই ওষুধগুলোকে তারা নিয়ন্ত্রণ করে বাজার থেকে বাতিল করে দেয়, বাকি ওষুধগুলোকে তারা একটা এসেনশিয়াল ড্রাগসের তালিকাতে আনে এবং তার মূল্যটা নির্ধারণ করে দেয়। এটা রেজাল্টে যেটা হয়েছে, 80-এর দশকে 70-এর দশকে কিন্তু আমাদের টোটাল ওষুধ ছিল বিদেশ নির্ভর। 8টা বড় বিদেশি কোম্পানি, সুইচ, জার্মান, বিভিন্ন কোম্পানি, তারা এই ওষুধের মার্কেট নিয়ন্ত্রণ করত। তারা কিন্তু ব্যাপক রিয়াকশন শো করেছে। এরশাদ যখন আমেরিকাতে যায়, প্রেসিডেন্ট পর্যন্ত হচ্ছে রিগান তখন তাকে এই ব্যাপারে বলেছে বিবেচনা করবার জন্য। কিন্তু সেই রকম একটা বাস্তবতা এরশাদ কিন্তু অত্যন্ত বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়েছে। এইটার সেকেন্ড এক্সটেনশন আমরা দেখলাম 94 সালে বেগম জিয়ার সরকারে। এইটা 117টা ওষুধকে এসেনশিয়াল ড্রাগস হিসেবে আইডেন্টিফাই করা হয় এবং তাদের মূল্য নির্ধারণ করে দেয়। এইটা করবার কারণে কি ব্যবসায়ীদের কোনো ক্ষতি হয়েছে? হয় নাই তো। আমার দেশের লোকাল ইন্ডাস্ট্রির ব্যবসা ছিল না 10%, কিন্তু 94 সালে এই ব্যবসা তো 1000 কোটি টাকা পার হয়ে গেছে। এরপরে হচ্ছে এইটা চলতে 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 আজকে যখন আসছে,
এখন 32 বছর পরে তো আপনি জানেন যে ওই যে 117 মানে একটা বড়, হ্যাঁ, এটা দিয়ে তো বর্তমান যে জনস্বাস্থ্যের ঝুঁকি সেটা তো আপনি মোকাবেলা করতে পারবেন না। ওয়ার্ল্ড ব্যাংকের যে এসেনশিয়াল ড্রাগসের তালিকা সেটাও তো তারা আপডেট করেছে 400 প্লাস। এই 117টা ওষুধের ভিতরে 25-30টা মোটামুটি ফাংশনাল আছে, বাকিগুলো মার্কেটেই নাই। তাহলে আপনি এটাকে তো আপডেট করতে হবে সিস্টেমটাকে। নতুন জেনার আসছে, নতুন আপনার রোগ বালাই তৈরি হয়েছে, মানুষের নতুন নতুন ক্যাপাসিটি এবং মানে ভোগান্তি তৈরি হয়েছে, সেটাকে সামনে রেখে তারা এই কাজটা করেছে এবং আমার বিশ্বাস রাইটলি করেছে। আমি যতটুকু পড়াশোনা করেছি রাইটলি সরকার এটা করেছে। এবং দুঃখজনক হলো সত্য যে সরকার যে এক্সকিউজে এটা বাতিল করেছে যে সেটা হচ্ছে যে উপদেষ্টা পরিষদের মতামত নেওয়া হয়নি। এখন কেউ প্রশ্ন করছে এটার ক্ষেত্রে তো আপনার পুরোপুরি বাতিল না করে সেটাই না হয় প্রযোজ্য না। 2023-এর যে ড্রাগস কসমেটিক্স অ্যাক্ট যেটা আছে সেখানে বলা আছে সরকার চাইলে একটা উপদেষ্টা পরিষদ গঠন করতে পারবে, কিন্তু আর্টিকেল 30-তে ওষুধের এসেনশিয়াল ড্রাগসের তালিকা করা, মূল্য নির্ধারণ করার শর্ত আকারে উপদেষ্টা পরিষদের মানে সাথে পরামর্শ করে করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই। তারপরে দেখেন ফানি এনাফ, যখন কেয়ারটেকারের সরকার এটা করেছে তখন কিন্তু কোনো উপদেষ্টা পরিষদ ছিল না, ইন এক্সিস্টেন্স। তো যে ছিল না তার পরামর্শ নেবার প্রশ্ন কিভাবে আসে? এই সরকার এসে দুষ্টামির অংশ হিসাবে শিল্প মালিকদের পরামর্শে 29শে জুন একটা উপদেষ্টা পরিষদ করে তারপরে হচ্ছে এটা বাতিল করে। তাহলে এইটা করে দিন শেষে কার লাভ হয়েছে? কিন্তু ইন্টারেস্টিংলি দেখেন, মানে ফরিদ ভাই একটু সরি আমি বিনয়ের সাথে থামাচ্ছি আপনাকে, ওষুধ শিল্পের যারা আসলে মানে মুঘল, তারা যেটা বলতে চায় বিগত সরকার এই ওষুধ শিল্পের যখন এই দামটা রিভাইজ করে এবং এসেনশিয়াল ড্রাগসের লিস্টটাকে রিভাইজ করে, সেই ক্ষেত্রে সেই শিল্পের সঙ্গে যুক্ত কারো পরামর্শ না নিয়ে একতরফা ভাবে করেছে। না, এটা সত্য না, মিটিং হয়েছে, একমত হয় নাই। এখন দেখেন প্রসেসটা কি, যে আমি রাষ্ট্র আকারে সিদ্ধান্ত নিলাম যে এই 297টা ওষুধ এসেনশিয়াল আইটেম ফাস্ট ট্র্যাক করা হবে এবং তার মূল্য আমি নির্ধারণ করে দেব। এইটা বলে আমি একটা চিঠি ইস্যু করলাম। ইস্যু করা মানে কি সরকার ওষুধের দাম ঠিক করে দিয়েছে? আপনি ওষুধের দামের প্রাইসিং এর ব্যাপারে তো এখন আপনি মালিক পক্ষের সাথে বসবেন যে আমি এই 297টা ওষুধটা এসেনশিয়াল ড্রাগস হিসেবে আইডেন্টিফাই করেছি, এখন আপনি আপনার র ম্যাটেরিয়ালস, ম্যানেজমেন্ট কস্ট, লেবার কস্ট, এরপর সারপ্লাস ভ্যালু এটা আপনি সাবমিট করেন যে আমি প্যারাসিটামলকে আমি দাম ঠিক করে দেবো। এখন আপনারা বলেন কয় টাকা করলে আমরা দিতে পারবো, আপনারা করতে পারবেন। তখন না আপনি আর্গুমেন্টটা আসবে সেকেন্ড স্টেজে, ওষুধ দত্তকদের শুরু করে বাকি স্টেক হোল্ডাররাই আলোচনাতে আসবে। থার্ড হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা অনুষঙ্গ, সেটা হচ্ছে যে আপনি এই যে উসিলাতে এটা করছেন তার থেকে কিন্তু বড় চ্যালেঞ্জ এই ওষুধ কোম্পানিগুলোর সামনে আছে, যেটা তারা মাথায় নিচ্ছে না। তারা মনে করতেছে কিছু নগদ ব্যবসা করবো, নগদ খাবো। 2029 সাল এলডিসি গ্রাজুয়েশনের ডেডলাইন তো এই বছর, এক্সটেনশনের জন্য 3 বছর সময় চাওয়া হয়েছে। এবং সেটা এলডিসি গ্রাজুয়েশন হইলে কি হবে দেখেন, আমরা যে ওষুধ বানাই আমাদের কোম্পানিগুলো প্রায় 50,000 কোটি টাকা সবই কিনে আনতে লাগবে। এখন তো সব নকল বানাই আমরা, কি মানে আমরা আইনগতভাবে একটা ওষুধ নকল করতে পারি, এই জন্য আমার খরচ কম, আমি অল্প দামে গরিবের কাছে বেচতে পারি। এলডিসি গ্রাজুয়েশন যখন হবে আপনি এই ওষুধের দাম, যেহেতু আপনার র ম্যাটেরিয়ালস নাই ইন্ডিয়া থেকে, চায়না থেকে, আপনার আর&ডিও নাই, এক্স্যাক্টলি, ফলে আপনাকে পুরোটা কিনে আনতে হবে পেটেন্ট এবং প্রাইসটা অনেক বেশি হিট করবে। তখন দেখবেন ইন্ডিয়ান পণ্যে বাংলাদেশের কিন্তু অনেক সেকশন কিন্তু ফ্লাডেড হয়ে গেছে। ফার্মাসিউটিক্যাল কোম্পানি হয়নি কেন? কারণ ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ওই যে এলডিসির যে বেনিফিট ইন্ডিয়া পায় না, আমরা প্রোটেকশনটা পাই। তাহলে 3 বছর পর এই মালিকদের তো ভিক্ষা করে খাইতে হবে এবং তাদের ইন্ডিয়ার ওষুধ আর চায়নার ওষুধ বেচতে হবে, যেভাবে র ম্যাটেরিয়াল বিক্রি করতেছে চাইনিজ ম্যাটেরিয়াল দিয়ে। কিন্তু সেই জায়গাতে আপনারা মালিক পক্ষ তো যদি সিরিয়াস বিজনেস করতে চান, আপনি তো এলডিসি বাতিল করবার জন্য লবি করবেন যে যেন বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশনের দিকে না যায়। শুধু পিছায় না, ইটস বোগাস, টোটাল বোগাস আইটেমের উপর ভিত্তি করে, ডেটার উপর ভিত্তি করে এটা করেছে। এখন দেখেন আজকে আবার দেখলাম যে জিইডি একটা ডিপার্টমেন্ট আছে সরকারি অর্থ মন্ত্রণালয়ের, জেনারেল ইকোনমিক ডিভিশন, তারা বলছে 5 বছর পরে নাকি আমাদের জিডিপি 4,500 হবে। মানে অলরেডি আমার ডেটা ম্যানিপুলেটেড। আমার জিডিপি $500 বিলিয়ন ক্রস করে নাই, আমার পার ক্যাপিটা ইনকাম $3,000 না। অতএব সেই রকম বোগাস ডকুমেন্টের উপরে ভিত্তি করে আপনি এলডিসি করবেন, এর কনসিকুয়েন্স বুঝতেছেন? আমি একটু ফুয়াদ ভাই আপনাকে একটু থামিয়ে আমি রিপন ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। সেটা হচ্ছে রিপন ভাই অলরেডি ফুয়াদ ভাই অনেক কিছু বলে ফেলেছে এই বিষয়ে। মানে আমার সরল প্রশ্ন যে মানে এই জায়গাটা থেকে পেছনে হাঁটার উদ্দেশ্যটা যে কারণ হিসেবে দেখানো হয়েছে টেকনিক্যাল কমিটির অ্যাপ্রুভাল নেওয়া হয়নি, এইটা মানে আপনি এন্ডোর্স করেন কিনা? আমি বিষয়টা আসলে মানে অবগত নই। আচ্ছা, যেহেতু অবগত নই, অবহিত নই, সুতরাং এখানে আমার মন্তব্য করাটা বোধ হয়। তাহলে যেটার সম্পর্কে আপনি অবগত আমি শিওর, সেটা নিয়ে একটু আপনার কাছ থেকে শুনি। সেটা হচ্ছে চুলা জ্বলছে, নিবু গ্যাস পাচ্ছে না সাধারণ মানুষ এবং গাড়ি চালকরা ক্ষুব্ধ। আর একটা হচ্ছে ঘন ঘন লোডশেডিং, রাতে অন্ধকার নামে চট্টগ্রাম বিমানবন্দর। আরেকটা সম্পর্কিত
এর আগেও গত সপ্তাহে আপনি বলেছেন এই বিষয়টা নিয়ে, তারপর আমি আবারও জিজ্ঞেস করি যে দায়িত্বশীল জায়গা থেকে মন্ত্রী যারা আছেন, এই পুরো পোর্টফোলিওটা যারা দেখছেন, তারা যে বক্তব্যগুলো দিচ্ছেন, এর আগের সপ্তাহে উনি বলেছেন দিন গোনার কথা, অর্থমন্ত্রী বলেছেন 2 বছর সময় লাগবে। এখন 2 বছর মানুষকে আসলে এগুলো সবর করবে? না, 2 বছর আসলে লাগবে না। আমি এটা নিয়ে একটু আমি জানি, সেই কারণে বলছি, আপনি এটা পড়ছেন। হ্যাঁ, এটা 2 বছর লাগার কোনো কারণ নেই। এটা প্রথম হচ্ছে যেটা মানে পুরো ফ্যাক্ট আমাকে মানুষের সামনে তুলে ধরার দরকার ছিল। পড়িনি সেটা। হ্যাঁ, কি সেটা হচ্ছে যে আপনার এই যে এলএনজিটাই আমাদের তো প্রায় 32% মতো আমাদের টোটাল এলএনজি এবং আমদানিটা পুরোটাই আমদানি, রাইট। এবং এই আমদানি ক্ষেত্রে আমার $3.8 বিলিয়ন 2025 সালে ব্যয় হয়েছে। এবং এবছর তো আপনার এমনি আমদানি করতে হরমুজ স্ট্রেইটের প্রবলেমের কারণে এমনি আপনার 9% বেড়ে গেল। তো ফলে এটা আবার $4 বিলিয়ন মানে পার হয়ে যাবে। আচ্ছা, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার এই এলএনজি যে টার্মিনাল বা যে ক্যারিয়ারটার মাধ্যমে এটা আসার কথা, গতকাল আপনি দেখেছেন যে এক্সেলেটর যে কোম্পানিটা, আমেরিকান কোম্পানি, তার সেখান থেকে কিন্তু গ্যাস পাওয়া যাচ্ছে না। মানে এই আগামী সপ্তাহে কিন্তু সংকট, গ্যাস পাওয়া যাচ্ছে না, মানে এটা আপনার মানে সাপ্লাইটা নাই, রাইট, কার্গো আসে নাই, কার্গোটা আসে না। সেটাই, মানে এই কার্গোটা আমার যেখানে রিচ করার কথা সেই জায়গাটা রিচ করেনি, মানে আমরা গ্যাসটা পেতে আরো বিলম্ব হবে। হ্যাঁ, রাইট। এটার জন্য আমাদের মানে প্রবলেম হচ্ছে, প্রবলেমটা টেকনিক্যাল নয়, প্রবলেমটা হচ্ছে ট্রান্সপোর্টেশনাল প্রবলেম। আচ্ছা, তারপরেও যেটা বলি যে এই এখন আপনি প্রতি বছর $4 বিলিয়ন প্লাস ব্যয় করে এলএনজি আমদানি করে তারপর আপনার কুইক রেন্টাল গুলো চালু করে রাখাটা এটা বুদ্ধিমানের কাজ কিনা? না, আমি মনে করি না। আমার কাছে একটা সলিউশন আছে। আমি কি আলোচনা করেছিলাম আমার সলিউশন? বলেছেন যে স্টোরেজ করে আপনার বিদ্যুতের ক্ষেত্রে আপনার একটা সলিউশনের কথা বলেছেন। বিদ্যুতের ক্ষেত্রে একটা স্টোরেজ করা একটা মানে ব্যবস্থা আছে। এটা ইন্ডিয়াতে অলরেডি তারা 4টা প্ল্যান্ট করেছে, চায়নাতে আছে আরো। গ্যাসের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আসলে গ্যাস তো আপনি এখনই অ্যাডক ভিত্তিতে আপনি খনন করে আনতে পারবেন না। এক নম্বর আপনাকে তো থাকতেও তো হবে, আপনার খনন তো যেতে পারবেন, খুব অ্যাভেলেবল সোর্স আছে তাও না, কিন্তু ক্রমেই কিন্তু আপনার প্রেশারটা কমছে। আচ্ছা, তাহলে কি হবে? আপনাকে বিকল্প উৎসের দিকে যেতে হবে। বিকল্প উৎসকে মানে আমেরিকা থেকে এলএনজি আমদানি করা? নিশ্চয়ই না। বিকল্প উৎসের ব্যাপারে আমি খুব ক্যাটেগরিক্যালি অন্য জায়গায় অতটা খোলাখুলি বলি না, আপনার এখানে খোলাখুলি বলি। সেটা হচ্ছে শুধু ঢাকা শহরে ওটা আমারও কোনো বিষয় না, এটা আমি পড়াশোনা করে জেনেছি আপনার মতোই। মানে আমার তো নিজস্ব কোনো মানে ঢাকা শহরে শুধু ঢাকা শহরে আপনি 6 মানে আপনার গিগা ওয়াট বিদ্যুৎ, অর্থাৎ 6000 মেগাওয়াট বিদ্যুৎ আপনি শুধু ঢাকা শহর থেকে আপনি করতে পারেন, উৎপাদন করতে পারেন, সেটা গ্যাস দিয়ে না। এবং এইটার জন্য সরকারের একটি টাকা বিনিয়োগ করার প্রয়োজন নাই। আপনার IMF বা ওয়ার্ল্ড ব্যাংক বা কোনো সংস্থা থেকে $1 আনারও প্রয়োজন। আমি শিওর যে আপনি যেহেতু দলের দায়িত্বে আছেন এবং সরকারকে এই বার্তাগুলো আসলে আপনার পৌঁছানোর সংক্ষেপে বলেন। আমি একটু সংক্ষেপে বলতে চাই, সেটা হচ্ছে যে আপনার ঢাকা শহরে, চিটাগংয়ে, আমি ঢাকা থেকে বেশ ধরি, এখানে প্রতিটি বাড়িতে আপনি শুধু বলে আমাদের বিকল্প জ্বালানির সন্ধানে যাইতে হইবে, এই ভাষণে কাজ হবে না। আপনাকে খুব ক্লিয়ারলি বলতে হবে যে প্রতিটি বাড়ির রুফটপে 50% এরিয়া অফ দ্য রুফটপ সেখানে আপনার বিদ্যুৎ মানে আপনার সোলার প্যানেল। আর একটু বলবো আমি, একটু নেই আপনার কাছে, সোলার প্যানেল এনগেজ করতে হবে। এবং এই সোলার প্যানেলের জন্য ব্যাংকগুলো ফিনান্স করবে। সোলার প্যানেল থেকে তো বিদ্যুৎ উৎপাদন হবে, সেই বিদ্যুৎটা ন্যাশনাল গ্রিডে যাবে। সরকার বিদ্যুতের দেখা পাবো। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।